আওয়ামী লীগের এখন একটা বেশ মুনশিয়ানা পারদর্শিতা তৈরি হয়েছে। যা কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ, ওইটা আগেভাগেই বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগটা রেখে দেওয়া, যাতে করে এটাকে বলে প্রিএমটিভ অ্যাটাক। দুটো খেলা তারা খেলেন, একটা প্রিএমটিভ অ্যাটাক করে, অর্থাৎ যা তার বিরুদ্ধে অভিযোগ সেটা বিরোধী দলের উপর করে, আর একটা হচ্ছে ভিকটিমহুড খেলে, মানে তারাই সব আক্রান্ত, মানে তারাই স্রেফ এতই আক্রান্ত যে বিরোধী দল দেশটা ধ্বংস করে ফেলছে। আপনি ইসরায়েল প্যালেস্টাইনের যুক্তিটাও দেখবেন, মানে ইসরায়েল সবসময় ভিকটিমহুডটা খেলে, তারা খুব আক্রান্ত, তারা আত্মরক্ষা করছে, এবং যারা তাদের প্রতিদিন মারছে তাদেরকে 24 ঘন্টা তারা বম্বিং করছে, মানে 24/7 বম্বিং করছে, যারা খুব টেরোরিস্ট আর কি। তো এইরকম একটা ব্যাপার আর কি, যে ভিকটিমহুড খেলার মধ্য দিয়ে আপনি বিরোধী দলকে শায়েস্তা করার সব রকম লজিকটা তৈরি করবেন, যুক্তিটা তৈরি করবেন, আর যা কিছু অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আগাম বিরোধী দলের উপরে করবেন, এবং এর মধ্য দিয়ে আপনি পুরো টক শো, মিডিয়া, মানুষের মধ্যে এমন একটা বিভ্রান্তির চেষ্টা করবেন, যেটা আসলে বলতে পারেন যে প্রায় প্রতিদিনই বিভিন্ন টক শোতে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি, কিন্তু বেশ মুনশিয়ানা আছে আওয়ামী লীগের, এবং ধৈর্য আছে, এবং বেশ যাকে বলে যে পারসিস্টেন্স, এইটা বেশ কি বলবো, তার বিএনপি কি আওয়ামী লীগের সেই শায়েস্তা করার ফাঁদে পড়ে যাচ্ছে? দেখুন, যতক্ষণ কেউ জেতে ততক্ষণ তো নানান রকম মানে তার জয় থাকে, বাকিটাকে ফাঁদ হিসাবে। এখন আপনি যতক্ষণ না আমি বিজয় অর্জন করছি ততক্ষণ আমার এই মানে বিজয় অর্জনের প্রলম্বিত অবস্থাটা কিংবা বিলম্বটাকে আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, কেউ ফাঁদে পড়া, হেরে যাওয়া, অক্ষমতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম বিষয়টা মনে রাখতে হবে, সাফারিংসটা কার? সাফারিংসটা হচ্ছে জনগণের, সমস্ত ভোগান্তিটা জনগণের। সেই জনগণের ভোগান্তির জায়গা থেকে আমার ব্যর্থতা যদি ব্যক্তিগতভাবে কেবল আমার ব্যর্থতা, তবে একটা বিশেষ দলের ব্যর্থতা হয়, সেটা এক জিনিস। কিন্তু এই ব্যর্থতা যদি সমগ্র জনগণেরও ভোগান্তিটাকেই মানে কি বলে যে টিকিয়ে রাখে, তার মানে হচ্ছে যে সমস্যাটা কেবলমাত্র দলের নয়, পুরো জনগণের কিন্তু একটা আজকে পরিস্থিতি খারাপ হচ্ছে। ফলে জনগণকে এই জিনিস নিয়ে ভাবতে হবে। আমি যে জায়গাটায় একটু আসতে চাই, যে ব্যাপারটা অনেকটা এরকম, যে ধরুন আফরাদ ভাই বললেন অনাদিকাল ধরে এভাবে চলতে পারে না। এখন প্রশ্নটা হচ্ছে যে অনাদিকাল ধরে একটা মামার বাড়ির আবদারের মতো, যে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, আমরা পাওয়ার ছাড়তে পারবো না, বাঘের পিঠে চড়েছি, ক্ষমতা ছাড়তে পারবো না, অতএব ক্ষমতায় আমরা থাকবো, এবার আসো কিছু ভাগবাটোয়ারা করো, লাইক জাতীয় পার্টি, কল্যাণ পার্টি, ব্যারিস্টার শাহজাহান ওমর, এদের মতো করে ইলেকশনে আসো, কিছু সিট টিট তো পাবা, তারপর তো একটু ডেমোক্রেসি হবে, তারপর তো রুমিন ফারহানার মতো অন্তত একজনও তো কথা বলতে পারবে। এই যে চমৎকার গণতন্ত্রের আয়োজনটি, এইটা আওয়ামী লীগ অনাদিকাল ধরে চালাতে পারে, এটা আওয়ামী লীগ অনাদিকাল ধরে চলতে পারে, এই দাবিটা তারা করতে পারছেন, এবং এটাকেই নানান যুক্তি দিয়ে হাজির করছেন। এখন দুর্ভাগ্যবশত আওয়ামী লীগ আর বিএনপির মাঝামাঝি অবস্থান নেওয়া, এইরকম মেপে ইকুইডিস্ট্যান্ট লাইন নেওয়া, সমদূরত্ব লাইন নেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যে দল করছি, আমরা মনে করি যে সত্যের পক্ষে দাঁড়াতে হবে, তাতে যেটা যার পক্ষে যাক। আমরা যখন আওয়ামী লীগের উপর অত্যাচার হয়েছে তখন স্পষ্টভাবে সেটা নিন্দা করেছি, বিএনপি জামাত সরকারের 2001 থেকে 6 পর্যন্ত গ্রেনেড হামলা থেকে শুরু সব কিছু, তাতে এটা আওয়ামী লীগের পক্ষে গেছে বলে এই হিসাব আমরা করিনি। হ্যাঁ, আমাদের দল ছোট, বলতে পারেন আপনাদের পক্ষে যাওয়া না যাওয়া, অবস্থান নেওয়া, তাতে কি এসে যায়, এইটা ওনারা বলতেই পারেন। কারণ এই মৌরসি পাট্টাটা যেটা কায়েম হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এটা আমরা ভাঙতে চেয়েছি, কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া এটা ভাঙাও মুশকিল, বের হওয়া মুশকিল। ধরেন ভারতের রাজনীতি যদি পাশাপাশি দেখে, একটা নির্বাচন থাকার কারণে অন্তত নতুন কিছু দল তারা এসছে, তারা রাজ্যে ক্ষমতায় আসছে, একটার পরে দুটো, এমনকি তারা আরও অনেক জায়গায় বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু আমাদের এখানে যেহেতু নির্বাচন নাই, একটা দল জোর করে ক্ষমতায় আছে, সমস্ত কিছু পোলারাইজড হবে, এর ফলে নতুন দলের বিকাশের জায়গাটা এখন পর্যন্ত দেখা যাবে না। ফলে আমরা অপেক্ষা করছি, আমরা যখন ওই জায়গাটা অর্জন করব, আজকে যে রুমিন ফারহানা শুরুতে যে সংবাদ মাধ্যমের খবরগুলো দিচ্ছিল, দেশের প্রধান প্রধান সংবাদ মাধ্যম শুরু করে অনলাইন পর্যন্ত, আমরা ভোট কেন্দ্রে মানুষ দেখার কোনো সংবাদ, এগুলো কি একেবারে সব দায়িত্বহীন সংবাদ মাধ্যম? তারা কি সব এক একটা হেডলাইন করছে, কোনো রকম রেসপন্সিবিলিটি নাই? তাদের বিরুদ্ধে কি সু করা যায় না? কিন্তু এরা কিন্তু এই খবর দিচ্ছে আপনাকে, আর নির্বাচন কমিশন খবর দিচ্ছে যে না 40% ভোট হয়েছে। এখন ভোট কেন্দ্রগুলো শূন্য আর 40% ভোট, এই দুইয়ের মধ্যে কার উপরে ভরসা করবেন আপনি? বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে যেমন যায় নাই, তারা নিজের অভিজ্ঞতা থেকে জানে যে এই ভোট কেন্দ্রে যাওয়ার কোনো মানে নাই। ফলে লজ্জা বিষয়ক আইন যেটা করতে আমাদের রুমিন ফারহানা
বলেছেন অথবা বললেন লজ্জা বিষয়ক আইন নাই। আমি তো চিন্তিত যে লজ্জা বিষয়ক আইন নাকি এবার এই সরকার করে ফেলে এবং বিরোধী দলকেই নির্লজ্জ হিসেবে তারা চিহ্নিত করে, কাউকে জেলেও নিয়ে যায়। তো সেই রকম একটা বাস্তবতার মধ্যে আমরা আছি। 1 লক্ষ টাকা জামিন করেছেন, 10,000 টাকা থেকে 1 লাফে জামানত। আপনি চিন্তা করে দেখুন, কারোর সাথে আলোচনা করেছেন নির্বাচন কমিশন? একটা উপজেলা নির্বাচন চায়, সাধারণ মানুষ সেখানে অংশ নিবে, অনেক এলাকা থেকে মানুষ অংশ নিবে, একেবারে শিক্ষক কিংবা ধরুন নানান রকম ছোট উদ্যোক্তা কিংবা সামাজিক পর্যায়ের গণ্যমান্য মানুষ যারা এগিয়ে তারা এখানে মানুষ যারা, এটা আমি একমত। 1 লক্ষ টাকা জামানত করলো, আওয়ামী লীগ তো প্রশ্ন তুলবে না, কারণ তারা তো রাষ্ট্র ক্ষমতা, আমাকে অংশ নিতে বলছেন। আপনি বলছেন যে আপনার তো হাত পা বাঁধা থাকবে, তারপর আপনি সাঁতার কাটেন, কারণ আওয়ামী লীগ তো কেটেছিল। আওয়ামী লীগের উদাহরণ দেওয়া হয়, কিন্তু এই উদাহরণটা যে আর কার্যকর রাখার মতো ন্যূনতম স্পেসটুকু নাই। আপনি বাংলাদেশের সাউথ এশিয়ার দিকে তাকান, পাকিস্তানেও মানুষ ভোট দিতে পারে না এই অভিযোগ করে না, কাউন্টিং নিয়ে অভিযোগ করেছে। ভারতেও ভোট দিতে পারবো না এই অভিযোগ কেউ করছে না, এখন কাউন্টিং নিয়ে একটু প্রশ্ন উঠছে ভারতের মতো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশে, যেখানে নির্বাচনী গণতন্ত্র আছে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এইসব দেশেও ইলেকশন নিয়ে প্রশ্ন উঠছে না।